প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। নিচের স্ক্রিনে সম্ভবত এতক্ষণ আমাদের প্রোগ্রামের ট্যাগলাইনটা দেখে ফেলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা এবং একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এই কারণে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন ক্রীড়া সাংবাদিক, এম কায়সার ভাই এবং আতিফ হাসান ভাই, দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। আসলে খুব গুরুগম্ভীর এবং একই সঙ্গে প্রাঞ্জল আলোচনা এই ২০-২২ মিনিটের প্রোগ্রামে করতে হবে, যেহেতু ক্রিকেটের মাঠের বাইরেও একটা খেলা আছে, সেটা ছিল টেবিলের খেলা, যেখানে কাটাকাটির খেলা হয়, কাটাকাটি হচ্ছে এখনো পর্যন্ত। এইটা খুব একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্টে যাবে, আমরা ওই প্রসঙ্গে পরে আসব। তার আগে লিটন দাসের কাটা পড়া এবং একই সঙ্গে সাকিব আল হাসানের ক্যারিয়ারটা কোন প্রান্তে দাঁড়িয়ে আছে, এটা নিয়ে শুরু করতে চাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশে যে দল ঘোষণা করা হলো সেটা নিয়ে আপনার মন্তব্যটা একটু শুনে আসি। ধন্যবাদ বর্ষণ কবির। আমার মনে হয় যে নির্বাচকদের কাজটা চ্যাম্পিয়ন ট্রফিতে খুব সহজ করে দিয়েছেন তিনজন। তামিম ইকবাল যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন রিটায়ারমেন্টে যাবেন, অতএব তাকে রাখার কোনো সুযোগই নির্বাচকদের সামনে ছিল না। তার কাজটা একদম ইজি হয়ে গেছে এবং তার জায়গায় একটা রিপ্লেসমেন্ট তারা খুঁজেছেন। দ্বিতীয়ত সাকিব আল হাসান যেহেতু অবৈধ বোলিং অ্যাকশনের কারণে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে এখন খেলতে পারবেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে বোলিং করতে পারবেন না, সেই দিক থেকেও কিন্তু তার ব্যাপারে খুব দ্রুত একটা সিদ্ধান্ত এসেছেন নির্বাচকরা যে শুধুমাত্র ব্যাটার হিসেবে তাকে নেওয়ার জন্যে যে বিলাসিতা দেখানোর, মানে ঝুঁকিপূর্ণ একটা বিলাসিতা হয়ে যায়, সেই কাজটুকু তারা নিতে চাননি বা সেই ঝুঁকিটুকু তারা নিতে চাননি বলেই তারা সাকিবকে রেখেই বা ছেটে ফেলেই এই দলটি ঘোষণা করেছেন। আর লিটন দাস সাম্প্রতিক সময় আপনার তার যে ওয়ানডে ক্রিকেটে যেরকম পারফরমেন্স ছিল, তাতে তার বাদ পড়াটা এক করতে অবভিয়াস ছিল। আমি সংক্ষেপে বলি যে আপনি পেছনে 13টি ম্যাচের তিনি কিন্তু হাফ সেঞ্চুরি পাননি। হাফ সেঞ্চুরি নাই পেতে পারেন, আপনি যে কোনো মূল্যে একটা দলকে জেতাতে পারেন, হয়তো 20 রান করে 30 রান করে, সেটাও তিনি করতে পারেননি। এবং সর্বশেষ যে 7টি ম্যাচ ওয়ানডে ম্যাচ তিনি খেলেছিলেন, সেখানে তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন, খুব সম্ভবত প্রত্যেকবারই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। এবং এই 7টি ম্যাচে তার সর্বশেষ সব মিলিয়ে রান হলো মাত্র 13, তার মধ্যে 3বার তিনি 0 রানে আউট হয়েছেন। তার চেয়েও বড় বিষয় হলো যে সর্বশেষ যে 3টি ওয়ানডে ম্যাচ তিনি খেলেছেন, সেটা ছিল পিওর একদম প্ল্যাসিড ব্যাটিং উইকেটে, যেখানে আপনার 321 রানও বাংলাদেশ করেছে, যেখানে আপনার সেঞ্চুরি হয়েছে এবং সেই 300+ রান চেস করে ওয়েস্ট ইন্ডিজ জিতেও গিয়েছে। অর্থাৎ পুরো পাটা উইকেটে একজন ব্যাটসম্যানকে ফর্মে ফেরার জন্য যে ধরনের উইকেটটা প্রয়োজন, সেটা তার সামনে ছিল, বাট তিনি সাকসেস হতে পারেননি। সেসব দিক চিন্তা করে নির্বাচকরা দেখেছেন যে যেহেতু তিনি পারছেন না, এখানে সহজ ব্যাটিং উইকেটও পারছেন না, তাহলে আমরা তাকে একটা না রেখে বা বিশ্রাম রেখে তারপরে তার জায়গায় অন্য কাউকে চিন্তা করে দল গঠন করি। এ কারণে আমি বললাম যে এই তিনজন নির্বাচকদের কাজটা খুব সহজ করে দিয়েছেন এবং আমি মোটেও অবাক হইনি এই তিনজনের বাদ পড়াটা। সার্বিক অর্থে তারপরও যে দলটি গঠন করা হয়েছে, যে 15 জনের দলটি, আমার কাছে মনে হয় যে বেস্ট ওয়ানরাই সুযোগটা পেয়েছেন। বেস্ট অপশনগুলোই আসলে পাচ্ছেন কিনা আতিফ হাসান, মানে আমরা যে লিটন দাস কিন্তু এই বাদ পড়ে যাওয়ার পর ঢাকার হয়ে বিপিএলে মানে একটা সেঞ্চুরি করে ফেলেছেন। কালকে তানজিদ তামিমও একটা রেকর্ড পার্টনারশিপের অংশীদার ছিলেন। অনেকে এখনই আবার বলা শুরু করেছেন কাম ব্যাক করার সুযোগ আছে কিনা, কারণ 1 মাস পরে আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি, যদি দৈবাত্য কেউ ইনজুর্ড হয় তাহলে হয়তো বা একটা সুযোগ পেলেও পেতে পারেন। আপনার কি মন্তব্য? না, বাংলাদেশের ইতিহাস তো এরকম বলে, বাংলাদেশের ইতিহাস তো এর আগেও মানে অনেকে বাদ পড়ার পরেও সুযোগ পেয়েছেন। সো যদি সুযোগ পান, এটা বাংলাদেশের মানে হিস্ট্রি হবে না, এর আগে। বাট আমার মনে হয় যে লিউ ভাই কালকে যেভাবে কথা বলেছেন, তাতে তিনি এই 15টা প্লেয়ারের প্রতি পুরো কনফিডেন্ট। তিনি যেভাবে, আপনি একটা প্লেয়ারকে নিয়েছেন যার মানে ওডিআই এখনো হয়নি, ডেবু হয়নি, তাকে আপনি স্কোয়াডে রাখছেন, আপনি তার প্রতি কতটা কনফিডেন্স থাকলে তাকে স্কোয়াডে দিচ্ছেন। কারণ এবং বারবার কিন্তু মানে আমি থার্ড প্লেয়ারটার কথা বলি, বারবার কিন্তু লিউ ভাই বলছেন যে আমরা তানজিদ তামিম বা সৌম্য সরকারের টেম্পোতে খেলতে পারে এরকম একটা ব্যাটসম্যান যাচ্ছিলাম। আমার মনে হয় সেই জিনিসটাই তাদের মানে পারফরমেন্স ইমনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগিয়ে রেখেছে ওদেরকে, যে ওর টেম্পোতে খেলতে পারে কিনা। সো আমার মনে হয় না যে মানে এই বিপিএলে রান করলেই লিটন দাস, আনলেস ওই টিম থেকে কারো ইঞ্জুরি হয় মানে উপরের দিকে, আমার মনে হয় না লিটন দাসের ওইভাবে সুযোগ আছে। যে নাসুম আহমেদের করা বা তাসকিনের ফেরত আসা, আমরা মানে তাসকিন তো ছিলেনই, তানজিম হাসান সাকিবের ব্যাপার, নাহিদ রানার ব্যাপারটাও কালকে প্রেস কনফারেন্সে অনেক কথা হয়েছে। ব্যাটিং অর্ডারটা কি মনে হয় আপনার কাছে ঠিকঠাক আছে কিনা, মানে স্ট্রেংথ ওয়াইজ কি আসলে আমরা পাকিস্তানের মাটিতে বা দুবাইতে যে খেলাটা হবে বাংলাদেশ, সেটাতে কতটুকু ভালো করার সম্ভাবনা আছে? তাই এখানে আসলে মানে একটাই সত্যি, মানে আপনি একটাই প্রশ্ন করা যেতে পারে, মানে উপরে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন নাই, ওইটা লিটন না থাকা এটা অটোমেটিকলি অ্যান্সার্ড হয়ে গেছে। হ্যাঁ, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনে। বাট এই মুহূর্তে বাংলাদেশের যেই সেট আপ, মানে বাংলাদেশের অ্যাভেলেবেল সেট আপের মধ্যে আমার কাছে কিন্তু একটা প্লেয়ারের ব্যাপার হচ্ছে কি, যে একজন প্লেয়ারের সুযোগ না পাওয়াটা আমার কাছে খুব মানে আমি মনে করতাম যে সে সুযোগ পেলেও এটা অস্ট্রেলিয়া হচ্ছে না, হাসান মাহমুদ। জি একটা পেসার, মানে হাসান খুব ভালো বল করছেন, অফ লেট সে খুব ভালো, মানে অল ফরম্যাটসে সে ভালো করছেন। সো হি ওয়াজ আ বিট আনলাকি, বিকজ
আপনি যদি শেষ কিছু ম্যাচ দেখে থাকেন, মানে শেষ ম্যাচগুলো যদি আমরা দেখি, তাহলে আমার মনে হয় যে মুস্তাফিজুর রহমান, মানে সেই সুযোগটা তাকে দেওয়া হয়েছে, বিশেষ করে মুস্তাফিজুর রহমান নামটার উপর বিচার করি। এক্সপেরিয়েন্সও ম্যাটার করে। Experience আমরা matter করে। একটু মানে চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপুর একটু বক্তব্যটা গতকাল প্রেস কনফারেন্সে কি ছিল আমরা একটু রিমাইন্ডার দিয়ে আবার আসছি। লিটনের আউট অফ ফর্ম, একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। একটা আউট অফ ফর্ম ব্যাটসম্যানকে ক্যারি করাটা আমরা যৌক্তিক মনে করিনি। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে। টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। এবং এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি কার্যকর হবেন তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি। প্রতিটা ম্যাচ জেতার জন্য লড়াই করতে হবে, তো সেই আশাটা তো নিশ্চয়ই থাকবে, তবে সেই আশাটার প্রতিফলন তো মাঠে ব্যাটে বলে আমাদেরকে ঘটাতে হবে। ইজ হিউজ চ্যালেঞ্জিং, বাট ওই চ্যালেঞ্জ নেওয়ার মতো একটা পর্যায়ে বাংলাদেশ ওয়ানডে দলটা আছে, সেটা বলেও আমি বিশ্বাস রাখি। কাছে ভাই মানে চিফ সিলেক্টর কিন্তু বলছিলেন লিটন দাসের বাদ পড়াটা শুধু ফর্মহীনতা একটা বড় ব্যাপার, মানে এত টেকনিক্যাল হয়ে গেছে খেলাটা যে প্রতিপক্ষের যারা অ্যানালিস্ট তারা জানেন যে স্কোয়ার অফ দ্য উইকেটে লিটন দাসের, যদিও টেকনিক্যাল অ্যাসপেক্টে কথা বলার জন্য আমি কোচ না, বাট আমার এক্সপিরিয়েন্সের থেকে মনে হয়েছে যে কথা হয়তো বা অধিকাংশই যৌক্তিক এবং বাদ পড়ার পিছনে যথেষ্ট লজিক্যাল গ্রাউন্ডও আছে। যে স্কোয়ার অফ দ্য উইকেটের বেশ নির্দিষ্ট প্যাটার্নে লিটন আউট হচ্ছে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। এইটা যখন হচ্ছে তখন তো অবধারিতভাবে কোশ্চেনটা আসে যে কোচিং স্টাফরা গত কয়েকটা সিরিজে তাহলে লিটনের ব্যাটিংটা নিয়ে কাজটা কি করলো। না দেখুন, লিটন যে কায়দায় আউট হচ্ছেন তাতে কিন্তু ঠিক সেরকমভাবে আমি কোনো তুলনায় যাব না, কিন্তু তারপরে অনেক বিখ্যাত ক্রিকেটাররা কিন্তু আপনি এই ধরনের ভাবে আউট হয়েছেন। উদাহরণ হিসেবে যদি আমি বলি যে বিরাট কোহলি, দেখবেন আপনি অফ স্টাম্পের বাইরে তার কিন্তু সেঞ্চুরির পর সেঞ্চুরি রয়েছে, লম্বা সময় ধরে খেলছেন, কিন্তু আপনি দেখবেন যে অফ স্টাম্পের বাইরে বলে তিনি এই অস্ট্রেলিয়া সিরিজে কিন্তু আউট হয়েছেন প্রায় 5-6 বার, এবং একই বোলারের হাতে কিন্তু আউট হয়েছেন একই কায়দায়। তার মানেটা এমন না যে তিনি সেই সমস্যাটা দূর করতে জানেন না, কিন্তু তার ওই যে আপনি যেটি বললেন যে, এবং লিপু ভাই যেটি বললো যে প্রতিপক্ষ অ্যানালিস্ট যারা রয়েছে তারা এমনভাবে আপনার দুর্বলতাগুলো খুঁজে বের করে যাতে আপনি সফল যাতে না হতে পারেন, সেটা একটা দিক রয়েছে। এবং আপনি ঠিকই ধরেছেন যে এই ধরনের সমস্যা যদি পড়ে তাহলে আপনার কোচিং স্টাফ যারা রয়েছেন তারা তার সমস্যার সমাধানের জন্য অবশ্যই চেষ্টাটুকু করবেন। সো আমি মনে করি যে লিটন দাস যে সমস্যায় পড়েছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসার সুযোগটাও তার সামনে রয়েছে। আর তিনি যে এখন যে ফর্মে ফিরেছেন সেটাতে আপনি টি-20তে ফর্মে ফিরেছেন, ইটস ভেরি গুড। যে কোনো ফর্মে ক্রিকেটে আপনি যদি রান পান আপনার আত্মবিশ্বাসটা কিন্তু চলে আসে। এবং লিটন দাস এটা ভাবার কোনো কারণ নেই যে এই টুর্নামেন্টে লিটন দাস খেলছেন না বা এখন পর্যন্ত তিনি সুযোগটা পাননি দেখে তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে, সেটি ভাবার কোনো কারণ নেই। লিটন দাস এর আগেও বাদ পড়েছিলেন এবং ফিরে এসেছেন, সো তিনিও আবার ফিরে আসতে পারবেন। এবং শুধুমাত্র এই ফর্মেটে তার বাজে ফর্ম ছিল দেখেই তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে বা এই টুর্নামেন্টে রাখা হয়নি। সো আমার মনে হয় যে লিটন দাসের জন্য এটা একটা বড় ধরনের একটা শিক্ষা হতে পারে যে আমি এইভাবে সবাই রান পাচ্ছে, আমি এই ফর্মেটে রান পাবো না কেন। তিনি যদি ফিরে আসেন তাহলে সেটি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো একটা বিষয় হবে। আরেকটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে সাকিব আল হাসানের ব্যাপারটা লিপু ভাই কিন্তু সেরকমভাবে বললেন যে তিনি যদি অলরাউন্ডার হিসেবে খেলতে পারতেন অবভিয়াসলি তার এখানে একটা সুযোগটা ছিল। মানে প্যাটার্ন ওয়াইজ যদি আমরা বলি, মানে এটা আসলে শেষের শুরু হয়ে গেল কিনা, লিটন দাসের না অবশ্যই না, মানে তামিম তো গন কেস হয়ে গেছে, সাকিব আল হাসানের মানে এখন বলা মুশকিল যে আসলে ভবিতব্য কি আছে মুশফিকুর রহিমের, এটা সব মানে কোনো হিসেবেই মানে চ্যাম্পিয়ন্স ট্রফি আরেকটা খেলা হবে বলে মনে হয় না। এটাই সম্ভবত তার শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি, আনলেস আনটিল মানে আমরা ওটাকে আরও বেশি মানে উনি অনেক ভালো ফর্মে থাকেন, ফিটনেস থাকে। তো এটা কি শেষের শুরু হলো কিনা না নতুন শুরু হচ্ছে কিনা? আমার মনে হয় দুটোই, মানে শেষে শুরু। মানে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ধরেন, বাংলাদেশ দল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে গিয়ে কিন্তু পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল। ইট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্যাট এরা 2017-তে ওইটাই কিন্তু তখনই কিন্তু বাংলাদেশ নিয়ে মাতামাতিটা মানে আন্তর্জাতিক মহলে সবচেয়ে বেশি শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই। সো এখন যখন আজকে সে কালকে আমি দেখছিলাম যে যখন আসছে তখন মাশরাফি নেই, তামিম নেই, সাকিব নেই, মাহমুদুল্লাহ এবং মুশফিক সেকেন্ড অফ দ্য ইয়ে। সো এটা তো শেষে শুরু একভাবে বলতেই পারেন। এবং যেই দলটা এখন আসছে, যেহেতু আপনি পারভেজ হোসেন ইমনকে চান্স দিচ্ছেন, আপনি রিশাদদেরকে আনছেন, নতুন প্লেয়ারদেরকে নিয়ে আসছেন, তার মানে কি এখানে একটা নতুন জেনারেশনকে পুশ করার চেষ্টা করা হচ্ছে। এই মানে আপনি বলছেন পুশিং, মানে এই যে নতুন জেনারেশনকে ইনজেক্ট করা,
এটা আসলে বাংলাদেশের ক্রিকেটে আসলে মানে দিন বদলের যে হাওয়ার গল্পটা আমরা অনেক সময় বলি বা লিখি, কতটুকু ইতিবাচক বা এই টার্ন ওভারটা আসলে কিভাবে কি হতে পারে? চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি বাংলাদেশ দারুণ কিছু করে বুঝিয়ে দেবে যে ট্রানজিশনের বা প্রসেসটা খুব দুর্দান্ত ছিল, না আরও একবার আমাদের হতাশায় ডুবতে হবে? যদি এটা অনেক তো- আগে বলা, তারপরও এটা বলা টাফ, বিকজ আপনার ধরেন পাকিস্তানে খেলা আছে, দুবাইতে খেলা আছে, ইন্ডিয়ার সাথে খেলা আছে, পাকিস্তানের সাথে খেলা আছে, নিজের তিনটেই ভালো দল। মানে চ্যাম্পিয়ন্স ট্রফির মানে রেজাল্ট দিয়েই বোঝা যাবে না যে নতুন প্লেয়ার যাদেরকে নেওয়া হচ্ছে তারা কতটা কী হবে, বাট তারা কি ছাপটা রাখে ওটার মধ্যে কিন্তু প্রমাণ হবে। বিকজ আপনি যদি যেই প্লেয়ারদেরকে নেওয়া হয়েছে তাদেরকে বলা হচ্ছে ভবিষ্যৎ, তৌহিদ হৃদয়, এদের হাত ধরে বাংলাদেশের নেক্সট ক্রিকেট মানে ইয়েটাকে আগানোর কথা। সো কিছু প্লেয়ারকে ব্যাপারে দেখা হবে, রিশাদ, তাদের আসলে কোন কোন জায়গায় তারা কীভাবে করছে এগুলো দেখে আর কি বোঝা যাবে যে বাংলাদেশের জাকের আলী অনেক এরা কেমন করে এইটার উপর ডিপেন্ড করে। বিকজ আমরা কিন্তু কেউই কিন্তু খুব বেশি মানে থাকবো না যে মাহমুদুল্লাহ কিংবা মুশফিক কী করছেন। মানে কারণ হচ্ছে কি মাহমুদুল্লাহ এবং মুশফিক অনেক দিন নাই, তাদের ক্রিকেটার অনেক নাই, মানুষ কিন্তু জেনারেশনটাকে দেখবে যে কারা আরও অনেক দিন সার্ভ করবে। সো ওইগুলো থাকে মানুষ ক্রিকেটের মূল জায়গায় আর কি। মানে যে পিন পয়েন্ট করা প্লেয়ারদের উপর এক্সপেকটেশনের চাপটা কি একটু কম থাকছে না বেশি থাকছে? মানে প্রত্যাশার চাপও তো সেই হিসেবে কম থাকার কথা। লেস এক্সপিরিয়েন্স টিমই বলতে পারবো। মানে আগের 2023 বিশ্বকাপ যদি বিবেচনায় আনি, সেই হিসেবে তো এটা প্রায় অর্ধেকের কাছাকাছি গড় বয়স কমে যাচ্ছে। সেই হিসেবে কি বাংলাদেশের উপর চাপটা কম থাকছে কিনা? না দেখুন, ইন্টারন্যাশনাল ক্রিকেট মানে দ্য নেম অফ দ্য গেম ইজ প্রেশার। আপনি এটা যে কোনো ম্যাচে খেলতে নামলে এটা শুধুমাত্র যে নতুন যে খেলতে নামবেন তার মধ্যে প্রেশারটা থাকে তা কিন্তু না। আপনি 100টা ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছেন, তারাও কিন্তু যখন আপনি নতুন কোনো একটা ম্যাচ খেলতে নামেন তখন তার মধ্যে কিন্তু পেটে প্রজাপতির নাচন শুরু হয়ে যায় প্রথম বল দেখলে। বাট জিনিসটা হলো যে হাউ স্মার্টলি ইউ হ্যান্ডেল ইট, আপনি কত স্মার্টলি এটাকে কপ করতে পারছেন। আপনি জানেন যে ও প্রান্ত থেকে যিনি বল করতে আসছেন 150 কিলোমিটার গতিবেগে প্রথম বল আপনাকে ফেস করতে হবে, আপনার একটা টেনশন অবশ্যই কাজ করবে, কিন্তু ওই সময়ের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে প্রেশারটা কপ করতে হবে এবং কিভাবে নিজের ইনিংসটা সাজাতে হবে। এটাও কিন্তু আপনি একটা পরিকল্পনার অংশ। এবং একজন ক্রিকেটার কিন্তু এই কারণে বলা হয় যে ক্রিকেটার শুধুমাত্র আপনার টেকনিক্যাল গেম না, এটা কিন্তু মানসিকও অনেক বড় একটা বিষয় রয়েছে। সো এখানে যখনই আপনি খেলতে নামবেন তখন শুধুমাত্র যদি বলেন যে প্রেশারের কারণে আমি পারছি না, তার মানেটা হলো যে ইউ আর নট ফিট টু প্লে দিস গেম। আপনাকে সেই প্রেশারটা কপ করতে হবে এবং যারা কপ করতে পারবেন তারাই কিন্তু টিকে থাকার বিষয়। আমি আরেকটু সংক্ষিপ্ত করে বলি যে এই জায়গাটা খুব কঠিন জায়গা, এখানে আপনাকে টিকে থাকতে হলে লড়াই করতে হবে এবং চ্যালেঞ্জটা জিততে হবে। সো নতুন যারা আসছেন তারা যদি সুযোগটা পান তাহলে আপনি যে ট্রানজিশনের কথাটা বললেন, যে রিপ্লেসমেন্টের কথাটা, যে আমাদের সিনিয়র ক্রিকেটাররা তো একসময় চলেই যাবেন, তাদের জায়গাটা কারা নেবেন। তো এর আগেও আমরা অনেক ক্রিকেটারকে দেখেছি সুযোগটা তারা পেয়েছিলেন, কিন্তু অনেকে কিন্তু ওয়ান ইনিংস ওয়ান্ডার রয়ে গিয়েছেন। আমি এই কারণে কখনো কোনো একটা ট্রানজিশনে একটা নির্দিষ্ট টুর্নামেন্ট অথবা নির্দিষ্ট একটা সিরিজকে শুধু চিন্তা করি না, আমি চিন্তা করি যে 2 বছর আপনি কেমনভাবে পারফর্ম করছেন, এবং সেই 2 বছর বা 1 বছর যদি আপনি লম্বা সময় পারফর্ম করতে পারেন তখন দেখবেন আপনি যে ইয়েস বলা যেতে পারে যে ইনি এখানে টিকে থাকার জন্য এসেছেন। এই কারণে নতুন যারাই এসেছেন তারা এই টুর্নামেন্টে যদি 2-1 জন খুব ভালো করে ফেলেন, এটা ভাবার কোনো কারণ নেই যে তিনি আপনার মাহমুদুল্লাহ রিপ্লেসমেন্ট হয়ে যাবেন বা মুশফিকের রিপ্লেসমেন্ট অলরেডি হয়ে যাবেন। আপনি রিপ্লেসমেন্ট আমি বলবো না, আমি বলবো যে তারা যখন চলে যাবেন তার সেই জায়গাটা যদি যে ভ্যাকুয়ামটা তৈরি হবে সেই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্য যারা নতুন সুযোগ পেয়েছেন তাদেরকে সুযোগটা কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে যে যারা সুযোগটা পেয়েছেন তারা খুবই লাকি, আরও অনেকে কিন্তু আপনি বাইরে বসে রয়েছেন যারা কিন্তু দলের সুযোগটা পাননি। সো আপনি এই সৌভাগ্যটা যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি যেটাকে বলে যে নিজেকে মেলে ধরার বিষয়টা সেটা করতে পারবেন। নতুনের আবাহন আছে, অনেক কিছু পরিবর্তনের আভাস। সেই সঙ্গে এনটিভির এই গ্যালারির নিচের ট্যাগলাইনও যাচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে সঙ্গে আসলে কনস্টিটিউশন নিয়ে কথাটাও তো নতুনের আবাহনের মধ্যে অনেক কিছু পরিবর্তনের ঢেউ লাগছে। এনটিভি যখন এই রিপোর্টটা প্রথম ব্রেক করলো 5 দিন আগে, তো ওইখানে দেখলাম যে অনেক কিছু ভেঙে চুরে একাকার করে দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে। যেমন ঢাকা মহানগর ক্রিকেট কমিটি, যেটা সিসিডিএম বলে পরিচিত আমাদের কাছে, ক্লাব ক্রিকেটের সবচেয়ে মানে আতুর ঘর বলা যায় বা তারা পরিচালনা করেন, আলটিমেটলি ওখানে কাউন্সিলরশিপের সংখ্যা কমিয়ে নিয়ে আসা, এটা একটু আমাদেরকে যদি আপনি ব্যাখ্যা করতে পারেন। আমি যতদূর মানে যা বুঝলাম, মানে যা বুঝেছি আর কি, এই নতুন প্রস্তাবিত গঠনতন্ত্রে তাদের ক্লাবের কর্তৃত্ব কমানোটা মনে হচ্ছে এই গঠনতন্ত্রে মানে যারা এই প্রস্তাবনাটা করেছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্লাবের কর্তৃত্ব কমানো এবং ডিভিশন এবং রিজিওনাল বডিকে উপরে আনা। মানে প্রথম কথা হচ্ছে কায়সার ভাই নিশ্চয়ই বিয়ে করে, বাংলাদেশ ক্রিকেটে কিন্তু দাঁড়িয়ে আছে ক্লাব ক্রিকেটের উপরে। বাংলাদেশে প্রায় 16 মানে আপনি যদি পুরো একটা সিজন দেখেন 1600 থেকে 2000 প্লেয়ার কিন্তু খেলে বিভিন্ন স্তরে ক্লাব ক্রিকেট। আপনি যখন হঠাৎ করে একটা আজকে যারা ক্লাবে টাকা দিচ্ছে যারা
তাদের কোনো একটা উদ্দেশ্য রাখা, ক্লাবের কিন্তু কোনো ROI নাই, পেমেন্ট রিটার্ন অফ ইনভেস্টমেন্টের কোনো জায়গাও নাই নাই। ক্রিকেটে। আজকে যারা BPL আসছে তারা কিন্তু 1 মাসের জন্য পুরো বাংলাদেশের সব মিডিয়ার সাথে কাভারেজ টাভারেজ, ক্লাবে কিন্তু এটা নাই। সো তাদেরকে তারা সারা বছর জীবন এই যারা আমরা বিভিন্ন এতদিন ধরে দেখছি কি ক্লাবে পয়সা দেওয়া হয় বিকজ তারা বোর্ডে আসে বিভিন্ন কিছু করে। এই যে মানে নাজমুল আবেদিন ফাহিম মানে যে কনভেনারিকে ওনার যে গঠনতন্ত্র মানে যে প্রস্তাবিত গঠনতন্ত্র, এখানে উনি ক্লাবের কোনো রাখতে চেষ্টা করছেন না। আমার কথা হচ্ছে কি আজকে প্লেয়াররা আমার সাথে এই গঠনতন্ত্র আপডেট ইউজ করার পরে বিভিন্ন প্লেয়ার দেখেছে, বিভিন্ন প্লেয়ারের সাথে কথা হচ্ছে, অল দ্য প্লেয়ার্স আর ভেরি ইনসিকিউর যে তাদের ভবিষ্যৎ কী হবে। আজকে কোনো বড় ক্লাব টাকা দিতে না, আপনারা নিশ্চয় জানেন যে 2-1 দিনের মধ্যেই ক্লাবরা বসবে কথা বলার জন্য, 14 তারিখে বসবেন। জি, কোনো বড় ক্লাব টাকা দেন না। আমার কথা ডিভিশনাল থেকে আপনি আনতে যাচ্ছেন 13 জন ক্লাব, আর যেখানে ক্লাবে ছিল 12 জন ওখানে আপনি কমে আনছেন 4 জন। মানে আপনার কিন্তু ডিভিশন থেকে আগে ছিল 10 জন, আপনি ডিভিশন 10 জন, ক্লাবের ছিল 12 জন। আপনার ইকুইভ্যালেন্টের মধ্যে থাকতে হবে, রাইট। আপনার ডিভিশন যারা আসছে তাদের এখানে একটা মহলের মানে বিসিবির একটা মহলের, ইভেন বোর্ডে বর্তমানে একজন পরিচালকও আছেন, তিনি তার ওখানে অনেক দিন ধরে লিগ হয় না, তো তারাও এই মানে এই উল্লসিত বেশ ব্যাপারটা আমরা ভিতরে খবর অনুযায়ী জানি যে এই ধরনের একটা অবস্থা। মানে এটা ঠিক সাবের হোসেন চৌধুরীর আমলকার ওই যারা ক্যাটাগরি 1, 2, 3 এইসব বিভাজনের মধ্যে দিয়ে প্রান্তিক পর্যায় থেকে আসেন তাদের জন্য খুব সুখবর হতে পারে, কিন্তু ক্রিকেট পরিচালনা যখন করার ব্যাপার হয় তখন আমরা দেখি না যে লিগ, গ্রামের লিগ বা পাড়ার মহল্লার লিগের জন্য তো মানুষ অনেক রকম অনুদান দেয়, জেলা বিভাগীয় অঞ্চলে তাদের কোনো কন্ট্রিবিউশন থাকে না আনটিল আনলেস এটা জাতীয় ক্রীড়া পরিষদ তাদেরকে কোনো রকম টাকা ডিসবার্স করছে, বিসিবি তাদেরকে টাকা ডিসবার্স করছে, নিজের পকেট থেকে তো পরিচালনা করার মতো যথেষ্ট ব্যবসায়ী আমাদের প্রান্তিক পর্যায়েও আছে কায়সা ভাই। মানে আপনিও মানে একটা কমিটিতে এখনো পর্যন্ত এক্সিস্ট করেন, সার্চ কমিটিতে, মানে এই ধরনের কনস্টিটিউশনাল প্রপোজালটা আপনি কিভাবে সাংবাদিক হিসেবে দেখেন বা সার্চ কমিটির একজন মেম্বার হিসেবে দেখেন, কতটুকু ডাউন প্লে করা হলো বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থানটাকে, না একদম মানে ভারসাম্যপূর্ণ করার একটা বিশাল প্রচেষ্টা, কোনটাকে কিভাবে আপনি রেট করবেন? প্রথমে আমি একটু ব্যাখ্যায় যাচ্ছি, সেটি হলো যে আমি যে সার্চ কমিটিতে রয়েছি সেটি হলো যে ফেডারেশনে 55টা যে ফেডারেশন রয়েছে সেই 55টা ফেডারেশন বা অ্যাসোসিয়েশনগুলো সেখানে, সেটার সাথে কিন্তু আপনি ক্রিকেট এবং ফুটবলটা নেই, সেই দুটো বাদ দিয়ে বাদবাকি যে ফেডারেশনগুলো রয়েছে সেখানেই মানে আপনার স্পোর্টসের সংস্কার কমিটিতে আমি রয়েছি, এবং আমরা আমাদের মূল কাজটুকু হলো যে এই ফেডারেশনগুলোর আপনার একটা অ্যাডহক কমিটি তৈরি করে দেওয়া এবং এই গঠনতন্ত্র চেঞ্জ করাটা, যেটা আপনার কাউন্সিলরশিপ কারা হতে পারেন এবং এখানে যে আপনার একটা ভালো একটা কমিটি যাতে হতে পারে এবং জাস্ট ক্রিকেটের বা খেলার সাথে স্বার্থে যারা জড়িত রয়েছেন তারা যেন এখানে আসতে পারেন, সেই বিষয়গুলো রয়েছে। আর আপনি যে ব্যাখ্যাটা যে প্রশ্নটা করলেন সেটার ব্যাখ্যা যদি আমি বলি, আগে এখানে সবসময় কিন্তু একটা খুব জনপ্রিয় একটা শব্দ ছিল যে বলা হতো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক কিনা বা এটা ঢাকা ক্রিকেট বোর্ড কিনা, এটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই কারণে খুব সম্ভবত সেই যুক্তি মানে করার জন্য এখন যেটি করা হচ্ছে যে জেলা এবং বিভাগীয় আপনার সংস্থা যারা রয়েছে, প্রতিষ্ঠা তো নাজমুল হাসান পাপনের সময়কার বোর্ড রিজিওনাল ক্রিকেট কমিটি করার, রিজিওনাল ক্রিকেট কমিটি আমরা 2012 সাল থেকে শুনে আসছি, কিন্তু আদৌ শুধুমাত্র সেটা কাগজে কলমে দেখেছি, কখনোই কিন্তু আমরা সেটা আপনার ওই হাতে কলমে দেখিনি এখন পর্যন্ত। বাট আমার প্রশ্নটা হলো যে আপনি এখন আঞ্চলিক এবং যে বিভাগীয় আপনার যে ক্রিকেট সংগঠক যারা রয়েছেন তাদেরকে এনহ্যান্স করতে চাচ্ছেন বা তাদের সংখ্যাটা বাড়াতে চাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত সেই কমিটিতে যারা ছিলেন তাদের কারো কাছ থেকে কি ক্রিকেট বোর্ডের কখনো কোনো অ্যাকাউন্টেবিলিটি আপনি দেখেছেন যে যশোরে কোনো ক্রিকেট লিগ হয়েছে কিনা বা অন্যান্য জায়গায় যারা নির্বাচিত হয়ে এসেছেন তাদের এখানে কোনো ক্রিকেট লিগ ঠিকমতো চালু হয়েছে কিনা? ময়মনসিংহ ক্রিকেট লিগে আমরা একটা অনেক লম্বা সময় ধরে একটা খুব মানে দেখে আসতাম যে এখানে খুবই ক্রিকেট লিগ হতো, আপনি চট্টগ্রামে স্টার সামার হতো। তো এই জায়গাগুলো থেকে বা এখান থেকে যারা আপনার বিভাগীয় এবং জেলা পর্যায় থেকে যে সংগঠকরা ক্রিকেট বোর্ডে এসেছেন তাদের কাছ থেকে কখনো বাৎসরিকভাবে কি আপনি ক্রিকেট বোর্ড কখনো একটা অ্যাকাউন্টেবিলিটি চেয়েছে? আমার তো মনে হয় চাইনি। বরঞ্চ আপনি উল্টো দিক থেকে দেখলে দেখবেন যে যতই ঝড় ঝঞ্ঝা হোক বা যাই হোক না কেন ঢাকা ক্রিকেট লিগ কিন্তু ঠিকই টিকে রয়েছে এবং এখানে এই ক্রিকেট লিগটাই কিন্তু আপনার পুরো ক্রিকেট কাঠামোটাকে এক অর্থে কিন্তু বাঁচিয়ে রেখেছে। সো আপনি যদি হঠাৎ করে এই সংখ্যাটা কমিয়ে আনতে চান, কেন কমিয়ে আনতে চাচ্ছেন সেটার ব্যাখ্যাটা কিন্তু একটা দিতে হবে। তারপরে আমি বলবো যে এখন যে গঠনতন্ত্র যে আপনার বিসিবির গঠনতন্ত্র করার জন্য যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এটা কিন্তু সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি, এটা খসড়া।
সো এখানে অবশ্যই আপনার কিন্তু আপনি খসড়া তারা প্রস্তাবনা দিবেন, সেটা আপনি পাস হবে কিনা বা সেটার উপরে আপনি আবার নতুন করে আপনার অনেকে সিদ্ধান্ত দেবেন কিনা, এবং সেটা প্রথমে পাস করতে হলে আপনাকে নিতে হবে ইসি কমিটিতে, ইসি কমিটির পর আপনাকে ইজিএমে নিতে হবে, কাউন্সিলরদের বৈঠকে সেটা পাস করাতে হবে। সো ইট টেক টাইম। এটা ভাবার কোনো কারণ নেই যে আপনি যে কেউ আপনার যে কোনো প্রস্তাবনা দিলে সেটা সাথে সাথে আপনি না, ক্রিকেটের ব্যাখ্যায় তো বলতে হয় যে ইন্টেনশনটা কেমন ছিল বা এটা কি, মানে দিনের শুরুতে আপনার ব্যাট চালানো দেখলেই নাকি বলা যায় যে দিনের কেমন আপনার। এই কারণে আমার মনে হয় যে গঠনতন্ত্র সংশোধনের সাথে যে কমিটিতে যারা রয়েছেন তারা কি যুক্তিটা দিচ্ছেন, তাদের কাছ থেকে যুক্তিটা যদি জানা যেত যে তারা এই কারণে এই চেঞ্জটুকু করতে চাচ্ছেন, এই ব্যাখ্যাটুকু যদি তাদের কাছ থেকে জানা যেত, তাহলে সেটার কাউন্টারে আপনি হয়তো কোনো কিছু একটা বলতে পারতেন। এমনও হতে পারে যে তারা যে যুক্তি দিবেন সেই যুক্তিতে তারা হয়তো মনে করছেন যে এটা এখন সময়ের প্রেক্ষিতে এই বদলটা প্রয়োজন, কিন্তু তখনও তাদের সামনে তাদের যুক্তিটাকে আপনি হয়তো একটা কাউন্টার দিতে পারতেন, কিন্তু তাদের কাছ থেকে না জানা পর্যন্ত আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে এখনই যে এটা পুরোপুরি বদল হয়ে গিয়েছে বা আপনি ক্লাবের অধিকার কমে গিয়েছে, সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে, এটা বার্তাটা সেরকমই অনেক। আমরা শেষের দিকে চলে আসছি, বার্তাটা তো অনেক রকম। আমি একটু করি, মানে তাদের যিনি কনভেনার মানে নাজমুল আহমেদ স্যার, তিনি কিন্তু এখনো বলছে যে স্টিল আ লং ওয়ে টু গো, তার অফিসিয়াল স্টেটমেন্ট ডিউরিং দিস, আমরা একটা রিপোর্ট করেছিলাম এটাতে, তার স্টিল লং ওয়ে টু গো। আমার প্রশ্ন হচ্ছে কি যে আপনি 13 জনকে নেবেন, মানে আমরা সবসময় বলি ঢাকা কেন্দ্রিক, বর্ষণ ভাই একটু আগে যে বললেন, আপনি ডিসেন্ট্রালাইজেশনটা করতে হলে আপনি কিন্তু সেই 7টা ডিভিশন, মানে ডিভিশনগুলোর যতগুলো ডিভিশনের লোক যারা পয়সা ঢালবে ক্রিকেটের, তাদেরকে দিয়ে ডিসেন্ট্রালাইজ করতে হবে। ইটস নট বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে চেক যাবে আর ডিসেন্ট্রালাইজ হবে। এবং আরও একটা সবচেয়ে বড় যেটা হচ্ছে গিয়ে, মানে ভয়ের ব্যাপার হচ্ছে গিয়ে, এখনই অনেকের শঙ্কা হয়েছে যে এই 13 জন যে আসবে, এই 13 জন কি কোনো এক ব্যক্তিকে ব্যাক করার জন্য আসতেছে কিনা। আচ্ছা, বুঝতে পারছি। মানে যদি এইটাই হয় যে বোর্ডের মিটিংয়ের সময় ওই 13 জনের 11 জন এক ব্যক্তির ব্যাকিংয়ে আসছেন, তাহলে কিন্তু এই বোর্ডে আর কিন্তু আর কিছু হবে না, বিকজ এভরিথিং উইল বি ভেটোড। মানে এটা, মানে আপনি যদি একদম পুরোপুরি আমার কাছ থেকে এটার ব্যাখ্যাটা শুনতে চান, তাহলে আমি এইভাবে বলবো যে আপনি গঠনতন্ত্র সংশোধন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো একটা নির্বাচনকে কেন্দ্র করে অথবা সেই নির্বাচনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অথবা নিজের জন্য ছক সাজানোর চেষ্টাটুকু যেন করা না হয়। এক্স্যাক্টলি, মানে সেই জিনিসটা যেন দেখা হয়, মানে ব্যক্তিকেন্দ্রিক কোনো একটা কাউকে কেন্দ্র করে যেন আপনি এই গঠনতন্ত্র সংশোধনের মানে চেষ্টাটুকু না করা হয়, তাহলে তো সেই সমস্যাটাই কিন্তু রয়ে যাবে। সো আপনাকে যদি করতে হয় তাহলে সেটা যেন সামগ্রিক অর্থে সবার একটা কাজে লাগতে পারে, সেই বিষয়টা করা উচিত। 30 সেকেন্ডে শেষ করি আতিফ আজম, মানে শঙ্কাটা আসলে কি সত্যি হওয়ার কোনো সুযোগ আপনি দেখেন কিনা? বর্তমানে আমি এক বাক্যে বলতে চাই যে ক্ষমতা কিন্তু বাজে জিনিস। ক্ষমতা কিন্তু স্বার্থ সংশ্লিষ্ট হলে মানুষের কিন্তু অনেক সময় দিশাহারা হয়ে যায়। এখন আমাদের ক্রিকেট বোর্ডে হয়তো বা কেউ ক্ষমতায় এসে ক্ষমতা কখনো দেখেননি বলে এমন কোনো কিছু করার চেষ্টা করছেন যে তিনি এখন বুঝতে পারছেন যে কনসিকুয়েন্সটা কী হবে। বিকজ ইফ দ্য ক্রিকেটার্স গোজ এগেনস্ট ইট, দেন যাকে আমরা আজকে মাথায় উঠেছি কালকে তাকে মাটিতে আমাদের কিন্তু এই ক্রিকেটারদেরই সময় লাগবে না, যাকে তারা বলছেন যে তাদের। আশা করি অদূর আমাদের মানে দেখতে হবে না, আশা করছি আর কি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। মানে আরো বড় একটা ডিসকাশন পর্ব থাকলে খুব ভালো হতো। আমরা আশা করি সামনের দিনগুলোতে আপনাদের দুজনকে আবারও পাবো। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্ত। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো নতুন অতিথিদের নিয়ে ক্রিকেট বা ক্রীড়াঙ্গনের ব্যবচ্ছেদ করার জন্য। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।